ফুটবলে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয় সেটা হচ্ছে অফসাইড। সাপোর্টারদের মধ্যে এই নিয়ে তো রীতিমতো ঝগড়া লেগে যায়, রেফারিকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়। আচ্ছা, 2021 সালের কোপা আমেরিকা ফাইনালে ডিমারিয়ার করা এই গোলটিকে আসলে অফসাইড ছিল? 2022 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা লিওনেল মেসির এই গোলটি কি অফসাইড ছিল? এই ধরনের নানা ধরনের বিতর্ক এখনও ফুটবলে কিন্তু চলে থাকে। এর মূল কারণটা হচ্ছে অফসাইড সম্পর্কে আমাদের ধারণা এত বেশি স্পষ্ট না। যেমন আমরা সবাই মনে করি বল যখন সাপ্লাই করা হয় তখন লাস্ট ডিফেন্ডারের চেয়ে পিছনে থাকলেই আপনি অফসাইড হয়ে যান, কিন্তু এর রুলটা আসলে সত্যি না। আজকের ভিডিওতে অফসাইডের সমস্ত রুলস আমরা কভার করার চেষ্টা করব। ফুটবল এবিসির সেকেন্ড এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রথম এপিসোডটা যদি আপনি দেখতে চান আপনি অবশ্যই আই বাটনে ক্লিক করতে পারেন, পুরো প্লেলিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিতে পারবো এবারের অফসাইড নিয়ে আপনি খুব বেশি সমস্যায় পড়বেন না। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, অফসাইডের রুলসগুলোকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে রুল 11। ফুটবলে অফসাইডের রুল কিন্তু অনেক পরে প্রবর্তিত হয়েছিল, তারপরে অফসাইডের রুলে প্রচুর পরিবর্তন এসেছে এবং 2026 বিশ্বকাপে ওই অফসাইডের রুলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখুন, অফসাইডের রুল বর্তমানে ল 11 এর মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে 3টি মূল জিনিসকে গুরুত্ব দেওয়া হয়। রুল নাম্বার 1, টু অপোনেন্ট রুল। আমরা অধিকাংশ দর্শক মনে করি যে অফসাইড মানে হচ্ছে শেষ ডিফেন্ডারের পিছনে থাকা, অর্থাৎ যে লাস্ট লাইন আছে সেই লাস্ট লাইন অফ ডিফেন্সের পিছনে থাকলেই আপনি অফসাইড। আসলে এটা সত্য না। আসলে আইনটি হলো গোল লাইনের সামনে অন্ততপক্ষে 2 জন অপোনেন্ট থাকতে হবে। হ্যাঁ, এরাই হচ্ছে আইন। আপনি এতদিন যা জেনে এসেছেন সেটা ভুল জেনে এসেছেন। যেমন এই সিনারিওটা চিন্তা করুন, যদি গোলরক্ষক গোল পোস্ট ছেড়ে সামনে চলে আসেন তবে স্ট্রাইকারের সামনে অন্ততপক্ষে 2 জন ডিফেন্ডার থাকতে হবে। যদি কেবল একজন ডিফেন্ডার থাকে তবে সেক্ষেত্রে যে পাসটা বের করানো হবে সেই পাসটা অফসাইড হবে। অফসাইডের রুল নাম্বার 2 হচ্ছে অফসাইডের বাউন্ডারি বা বডি পার্টসের কোন কোন অংশ থাকলে সেটা অফসাইডে পরিণত হয়। বর্তমানে আমরা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির জমানায় বসবাস করছি এবং বর্তমানে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি চলে এসেছে, যার কারণে আমরা সামান্য একটু চুলের ব্যবধানের কারণে অফসাইড দেখতে পাচ্ছি। বিশেষ করে পায়ের সামান্য একটু টোনেলের ব্যবধান কিংবা শরীরের পিছনের অংশে সামান্য একটু বৃদ্ধির কারণে আমরা দেখতে পাচ্ছি অফসাইড হয়ে যাচ্ছে। দেখুন, অফসাইডের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে শরীরের কোন কোন অংশ দ্বারা লিগালি গোল করা যায়। হাত কিংবা আর্মপিট পর্যন্ত এই অংশ বাদে বাকি শরীরের যে কোনো অংশ দিয়ে আপনি গোল করতে পারেন, যেমন মাথা, বুক, হাঁটু, পায়ের পাতা ইত্যাদি। সেক্ষেত্রে শরীরের যে অংশগুলো দ্বারা গোল করা যায় সেটা যদি সেকেন্ড লাস্ট অপোনেন্টের সামনে থাকে তাহলে সেটা অফসাইডে পরিণত হবে। রুল নাম্বার 3 যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে হাফ লাইন এক্সেপশন। নিজের অর্ধে থাকা অবস্থায় কোনো অফসাইড আসলে নেই। অফসাইড লাইন শুরুই হয় হাফ লাইনের পর থেকে, অর্থাৎ কোনো একটা দল যদি অনেক বেশি অ্যাডভান্স ডিফেন্সে খেলে তাহলে হাফ লাইনের পরে থেকেই সে অফসাইডের লাইনটা শুরু হয়, অর্থাৎ এর আগে যদি কেউ অফসাইড হয়েও থাকে সেটা গ্রহণের মধ্যে নিয়ে আসা হবে না। এরপরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অফসাইডের ইন্টারফারেন্স রুলটা। এই রুলটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিন্তা করে দেখুন, আক্রমণ ভাগে একটা দলের একজন প্লেয়ার অফসাইডে আছেন, আরেকজন প্লেয়ার অন সাইডে আছেন। যে প্লেয়ার অন সাইডে আছেন তিনি গোল করেছেন, কিন্তু বলটা বার করা হয়েছিল সেই পথে যেই পথে অফসাইডের প্লেয়াররাও ছিলেন। তাহলে কি সেটা গোল হবে? এই ক্ষেত্রে নির্ভর করবে সেটা ইন্টারফারেন্স হয়েছে কিনা তার উপর। ইন্টারফারেন্স মানে হচ্ছে গোল যখন হবে সেক্ষেত্রে যে প্লেয়ারটা অফসাইডে আছেন তার কোনো ভূমিকা আছে কিনা, সে কি গোলকিপারের লাইন অফ ভিশনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করছে কিনা, সে কি গোল হওয়ার ক্ষেত্রে কোনো একটা এমন রান নিচ্ছে যার কারণে শেষ পর্যন্ত ডিফেন্ডাররা বলটা ট্র্যাক করতে পারছেন না। এই জিনিসগুলোকে ইন্টারফারেন্স বলা হয়ে থাকে। অফসাইডের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই সেটা হচ্ছে বাঁশি কখন বাজাবেন রেফারি, হোয়েন টু ব্লো দ্য হুইসেল। কেবল অফসাইড পজিশনে থাকলে অপরাধ নয়, অপরাধ হবে তখন যখন ইন্টারফেয়ারিং উইথ প্লে হবে, অর্থাৎ বল রিসিভ করা কিংবা স্পর্শ করা। সো একজন প্লেয়ার যদি অফসাইডে থাকে শেষ পর্যন্ত সে যদি বল টাচ না করে, সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শুধুমাত্র, সে যদি কোনো কিছু ইন্টারফারেন্স না করে, অর্থাৎ বলের ক্ষেত্রে এমন ধরনের কোনো রান তৈরি করে না যা গোলকিপারের লাইন অফ ভিশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু অফসাইড হবে না, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত রেফারি বাঁশিই বাজাবেন না। দ্বিতীয় রুলটা হচ্ছে ইন্টারফারেন্স উইথ দ্য অপোনেন্ট, অর্থাৎ অপোনেন্টের কোনো একজন ডিফেন্ডারের সাথে লড়াই কিংবা অপোনেন্টের কোনো একজন ডিফেন্ডারের আই অফ ভিশনের সামনে চলে আসা কিংবা অপোনেন্টের কোনো একজন ডিফেন্ডারের সাথে মার্কার এরিয়ে রান করার চেষ্টা, এই সমস্ত কিছুই এই রুলসের মধ্যে পড়ে। অর্থাৎ একজন প্লেয়ার যদি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, সে কোনো কিছুতে ইন্টারফারেন্স না করে, তাহলে সেক্ষেত্রে সেটা অফসাইড হবে না এবং রেফারি কিন্তু হুইসেল বাজাতে পারবে না। নেক্সট যে রুলটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ডেলিভারেড প্লে ভার্সেস ডিফ্লেকশন। যদি কোনো ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে বা ডেলিভারেটলি বলটি খেলে এবং ভুলবশত অ্যাটাকারের কাছে চলে যায় তবে সেটি আর অফসাইড নয়। যেমনটা আমরা 2021 সালের কোপা আমেরিকায় ডিমারিয়া এবং রেনালদোর ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। ডিমারিয়া কিন্তু অফসাইড পজিশনে ছিল, কিন্তু ডেলিভারেটলি যে ডিফেন্ডার ছিলেন রেনালদো তার পা কিন্তু বলে লেগে গিয়েছিল, যার কারণে সেটা অন সাইডে পরিণত হয়েছিল এই ডেলিভারেড প্লে ভার্সেস ডিফ্লেকশন রোলের মাধ্যমে। কিন্তু যদি কেবল ডিফেন্ডারের গায়ে লেগে কিংবা রিবাউন্ড হয়ে বল চলে আসে অফসাইডে থাকা অবস্থায় কোনো প্লেয়ারের কাছে, সেক্ষেত্রে কিন্তু সেটা অফসাইডই গণিত হবে। সেক্ষেত্রে কিন্তু যে ডিফেন্ডার আছে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে বলে টাচ করেনি। সো আমরা বুঝতে পারলাম কখন রেফারি হুইসেল বাজাবেন, এই অফসাইডের বেসিক রুলসগুলো, শরীরের কোন কোন অংশের মাধ্যমে অফসাইড হবে। এবার বুঝতে হবে 26 বিশ্বকাপে কিন্তু এর পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আমরা বুঝি একটু টেকনোলজির অ্যাসপেক্টটা। বর্তমানে টেকনোলজিতে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি বলে একটা জিনিস চলে এসেছে, যেখানে ভিআর এর মাধ্যমে, ক্যামেরা অ্যাঙ্গেল এবং এআই এর মাধ্যমে খুবই নিখুঁতভাবে আমরা পজিশনসগুলো ডিটারমাইন করতে পারি। তবে এই বিশ্বকাপে আরেকটা নতুন জিনিস যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে বলের ভিতরেও একটা সেন্সার থাকবে। হ্যাঁ, একটু অবাক করা ঘটনা, কিন্তু এটা বাস্তবে হতে চলেছে। বলের ভিতরেও একটা সেন্সার থাকবে, অর্থাৎ বলের সাথে কোনো ধরনের টাচ হলে সেটা রেফারিরা
ভিআর রুম থেকে খুব ইজিলি বুঝতে পারবেন। 2026-এর অফিসিয়াল বলের ভেতরে একটি ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট IMU সেন্সর থাকবে। যখন বলটি কিক করা হবে তখন এই সেন্সর প্রতি সেকেন্ডে 500 বার ডাটা পাঠিয়ে নিশ্চিত করবে যে ঠিক কোন মিলি সেকেন্ডে বলটি পা স্পর্শ করেছিল। অর্থাৎ মিলি সেকেন্ড বাই মিলি সেকেন্ড অ্যাকুরেট ডাটা আমরা এইবারের বিশ্বকাপে দেখতে পাবো। 2026 বিশ্বকাপের যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। 2026-এর নতুন ক্লারিফিকেশন অনুযায়ী সাধারণ পাসের ক্ষেত্রে ফার্স্ট টাচ দেখা হলেও গোলকিপার থ্রোয়ের ক্ষেত্রে বলটি হাত থেকে রিলিজ হওয়ার লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিচার করা হবে। দেখুন, কোনো একজন প্লেয়ার যখন পা দিয়ে বল খেলবেন তখন সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাচকে বিবেচনা করব, কিন্তু যখন একজন গোলকিপারের হাতে বল থাকবে তিনি বলটা থ্রো করবেন সেক্ষেত্রে থ্রোয়ের লাস্ট পয়েন্টের যে কন্ট্যাক্ট আছে সেটাকে বিবেচনা করা হবে। সো ইন্টারেস্টিং একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, অফসাইড রুলেও কিন্তু কিছু ব্যতিক্রম আছে। তাছাড়া আমরা যে লগ নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু স্পেশাল কেসে কিছু পরিবর্তন হলেও হতে পারে, সেগুলো কিন্তু রেফারির উপর নির্ভর করে। যে এক্সেপশন কিংবা স্পেশাল কেসেসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এক্সেপশন নাম্বার 1 আমরা দেখতে পাবো 3টি এমন সিচুয়েশন আছে যে সিচুয়েশনে অফসাইড হলেও সেটা সরাসরি অফসাইডে পরিণত হবেই না। নাম্বার 1 হচ্ছে গোল কিক, অর্থাৎ গোল কিক অবস্থার ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর হবে না। নাম্বার 2 হচ্ছে থ্রো ইন, আর নাম্বার 3 হচ্ছে কর্নার কিক। সরাসরি গোল কিক, থ্রো ইন বা কর্নার কিক থেকে যদি সরাসরি বলটা আমরা পাই সেক্ষেত্রে সেটা কিন্তু অফসাইড হিসেবে গণ্য হবে না যদি না কোনো ডিফ্লেকশন বা অন্যান্য কিছু না ঘটে। এরপরে যে ঘটনা সেটা ফুটবলে কিন্তু অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ফিল্ড চলে গিয়েছেন কিংবা প্লেয়ার ফিল্ডের বাইরে চলে গিয়েছেন। কোনো ডিফেন্ডার রেফারির পারমিশন ছাড়া মাঠের বাইরে চলে গেলে তাকে অ্যাক্টিভ হিসেবে ধরা হবে, অর্থাৎ তাকে গোল লাইনের ওপর ধরা হবে যাতে তিনি অফসাইড ট্র্যাপ করার জন্য মাঠের বাইরে যেতে না পারেন। বেসিক রুলসগুলো আপনাকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে বোঝাতে পেরেছে বলে আমি আশা করি। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না, সেখানে আনসার করার চেষ্টা করব। সো এর পরবর্তীতে আমরা ফুটবল এবিসির বাকি এপিসোডগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।